চলতরিতের সিকিউ সলভ করব। এই চলতরিত থেকে লাস্ট নাইট ফাইট যেটাকে বলা হয় যে পরীক্ষার আগ মুহূর্তে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে কি এগুলো। তো তুমি যত বেশি সিকিউ সলভ করবা তত বেশি তুমি হচ্ছে কি নিজেকে দক্ষ তৈরি করতে পারবা। তো চলো আমরা লাস্ট নাইটে যে চলতরিতের যে সিকিউ গুলো প্রয়োজন, যেগুলো করলে তুমি হচ্ছে কি আগামীকালকের এক্সামটায় ভালো করতে পারবা, সেগুলো একটু দেখে আসি। তো প্রথমত আমরা সলভ করবো রাজশাহী বোর্ড, এবং রাজশাহী বোর্ড 22-এ যে অঙ্কটা এসেছিল সেটা সলভ করব। তো এখানে দেখো প্রথমত একটা বর্তনী দিয়েছে। এই বর্তনীর ভিতরে এখানে দুইটা রোধ রয়েছে, এখানে একটা রোধ রয়েছে, এটা সমান্তরালে রয়েছে, এবং এ আর বি রয়েছে বিন্দু, এবং এর ভিতরে যে হচ্ছে কি বিভব রয়েছে সেটা হচ্ছে কি 105 ভোল্ট। তো প্রথমত অঙ্কটা কি বলেছে দেখো, আমরা ফার্স্ট একটু করার ট্রাই করব, কারণ অনেকগুলো সিকিউ সলভ করব। 10 সেকেন্ডে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো। এখানে বলেছে 10 সেকেন্ডে উৎপন্ন তাপের পরিমাণ, তো তাপের সূত্র আগে জানতে হবে। হ্যাঁ, তাপের সূত্র হচ্ছে কি এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি, এটা হচ্ছে কি সূত্র। তাহলে দেখো আমার তাপ নির্ণয় করতে হলে আই লাগবে, আর লাগবে, টি লাগবে। টি আমরা জানি 10 সেকেন্ড, আর লাগবে, আই লাগবে। এই আইটা মানে কি, আই মানে হচ্ছে কি পুরো বর্তনীর প্রবাহ, এই আর মানে কি, আর মানে পুরো বর্তনীর তুল্য প্রবাহ। তাহলে আমরা কি করতে হবে, আমরা আর এস বের করবো। আর এস, আর এস মানে কি তুল্যরোধ। সমান্তরাল আছে এইটা, তাহলে যেটা সমান্তরালে থাকবে সেটা কি করব, যেটা সমান্তরাল আছে সেটা বের করব। তাহলে আর এস বের করার আগে আমরা সমান্তরালটা বের করি। আরপি, আরপি কি আছে 6 আর 4। তো আমরা বলছিলাম আরপি বের করতে হলে উপরে 6, 6 ইনভার্স দিবেন, এরপর 4, 4 আছে 4 ইনভার্স অন দিবেন, এরপর টোটালের উপরে ইনভার্স অন দিবেন, বের হয়ে গেছে। এবার কি করবেন, এরপর হচ্ছে কি আমরা তুল্যরোধ বের করব। আর এস, আর এস, এইখানে যে আরপিটা পাবো, আরপি এখানে যে আরপি পাবো, আরপির মান পাবো, সেই আরপির মানটা বসাবেন। এবার আর এস এর ভিতরে তুল্যরোধ হিসেবে কোনটা আছে, 2 ওহম প্লাস 2 ওহম যোগ করে দিবেন, যেটা হবে সেটা হচ্ছে কি আর এস। আমরা একটু ক্যালকুলেটরে করি, আমরা একটু ক্যালকুলেটরে করি। 6 ইনভার্স 1, 4 ইনভার্স 1 ভার্স 1, এখান থেকে পাচ্ছি আমরা 2.4। আমরা কি পাচ্ছি, 2.4 পড়ে গেল। আমরা এখান থেকে পাবো 2.4, এবং এখানে যদি 2.4 বসাই আমরা ফাইনালি পাচ্ছি যোগ 2 করে আমরা এখান থেকে পাবো 4.4 ওহম। তাহলে আর এস পুরো বর্তনীর প্রবাহ পাচ্ছি, মানে তুল্যরোধ পাচ্ছি 4.4 ওহম। আমরা বসাবো কি, এখানে 4.4 বসাবো আর এর জায়গায়, ইন্টু টি কত 10 সেকেন্ড। এখন আমরা জানি না কি, আই জানি না। এখন যদি আই বের করতে চাই তাহলে দেখেন আই এর সূত্র হচ্ছে আই ইকুয়াল, ভোল্ট দেওয়া আছে তাহলে বি বাই আর, আর মানে তুল্যরোধ টোটালটার, বি কত, বি হচ্ছে গিয়ে 105, বি হচ্ছে 105, আর এই আর কত, আর পেয়েছি 4.4, বসান 4.4। এখন 105-কে আমরা যদি ভাগ দেই, ভাগ 4.4, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 23.86। ওকে, এটা হচ্ছে গিয়ে প্রবাহ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 23.86 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি পুরোটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 4.4 ইন্টু এখান থেকে পাবো 10, এখানে 10, আমরা আবার একটু ক্যালকুলেশন করি। 23.86 স্কোয়ার ইন্টু 4.4 ইন্টু, আচ্ছা 23.86 স্কোয়ার ইন্টু 4.4 ইন্টু 10, আমরা এখান থেকে পাচ্ছি 25,049.18। হ্যাঁ, এতটুকু পরিমাণে আমরা কি পাচ্ছি, তাপ পাচ্ছি। তো এখন গ নাম্বার অঙ্কটায় চলে যাই আমরা, এখন চলেন। তো দেখেন প্রত্যেকটা অঙ্কের সাথে কনসেপ্ট যুক্ত আছে। তো দেখেন তার পাশাপাশি সূত্র পড়া হয়ে যাবে। এ ও বি বিন্দুর মধ্যে 40 ওয়াট এবং 100 ভোল্টের, কত ভোল্টের, 100 ভোল্টের একটি বাল্ব স্থাপন করলে পূর্ণ আলো দিবে কিনা। তোমার বইয়ের ভিতরে প্রশ্ন ছিল মেবি উজ্জ্বল আলোয় প্রজ্বলিত হবে কিনা, এরকম কিছু ছিল। তো দেখো এ ও বি বিন্দুর মধ্যে, এখানে এ আর বি বিন্দুর মধ্যে 40 এবং 100 ভোল্টের, 40 ওয়াট, এটা হবে 40 ওয়াট, 40 ওয়াট এবং 100 ভোল্টের একটি বাল্ব স্থাপন করলে পূর্ণ আলো দেবে কিনা। তাহলে আমি কি করব, এখানে যে এ আর বি ছিল এখানে একটা বাল্ব বসাবো। যদি আমি এখানে একটা বাল্ব বসাই এখানে একটা রোধ পাবো, কি পাবো, রোধ পাবো, নতুন একটা রোধ পাবো। এখন সেই রোধটা কত সেটা আমাকে জানা লাগবে। তাহলে সেই রোধটা জানার জন্য দেখেন তো এখানে দেওয়া আছে 40 ওয়াট এবং 100 ভোল্ট, ওয়াট মানে পি, পি ইকুয়াল 40 ওয়াট দেওয়া আছে, এবং আমরা যদি গ নম্বর প্রশ্ন সলভ করতেছি, এবং 100 ভোল্ট ভি মানে 100 দেওয়া আছে, তাই না। এখন এখান থেকে আমার এই দুইটা মান থেকে এইখানে যে আমি বসানোর পরে একটা আর পাবো, সেই আরটাকে বের করে নিয়ে আসা লাগবে। তাহলে আর বের করতে হলে দেখেন পি এর সাথে আর এর সম্পর্ক আছে বি স্কোয়ার বাই আর, এখানে সম্পর্ক আছে পি, পি ইকুয়াল বি স্কোয়ার বাই আর, পি এর কয়েকটা সূত্র আছে, পি ইকুয়াল ভাই, পি ইকুয়াল
আই স্কোয়ার আর, এরকম সূত্র আছে যখন যেটা লাগবে। দেখেন আমার ভি আর আই দিয়ে কোনো কিছু কাজ নাই, যেহেতু আমার আর বের করা লাগবে। আর আই স্কোয়ার আর, এখানেও আর আছে বাট এটা লাগবে না কেন, কারণ এখানে আমি প্রবাহ জানি না, এই জন্য এই সূত্র দিয়ে আমি কাজ করব না। তো এখন সেই জন্য করবো, আমি জানি কি এখানে ভি জানি, ভি দিয়ে কাজ করতে পারবো, সরি ভি তো এখানে জানি 100 ভোল্ট, ভি জানি এটা দিয়ে কাজ করতে পারবো। আর জানি না বের করব, পি জানি, আমরা বসায় কাজ করতে পারবো। তো এখন এখানে লক্ষ্য করেন, তো এরপরে আমরা কি বের করবো, আর বের করবো, আরটাকে এই পাশে নিয়ে আসলে বি স্কোয়ার বাই পি, তাহলে বি স্কোয়ার, বি এর মান কত 100, 100 গুণ 100 বসালে পি, পি কত 40, বসান 40, এই শূন্য এই শূন্য কাটা, হ্যাঁ, তা 4 25 100, 25-এর সাথে গুণ করলে এখান থেকে পাবো 250, তার মানে আমরা পাবো কত 250 ওহম পাবো, কত পাবো 250 ওহম পাবো। তাহলে আমরা এখানে যদি একটা লাইট স্থাপন করি, এখানে যে রোধটা পাবো সেটা হচ্ছে কি 250 ওহম, তাই না? তো দেখেন আমরা যদি এখানে একটা রোধ পাই, তাহলে পুরো বর্তনীর তুল্যরোধ চেঞ্জ হয়ে যাবে না, পুরো বর্তনীর তুল্যরোধ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন পুরো বর্তনী থেকে আমরা আরএস পাবো, কি পাবো আরএস পাবো। আরএস কত পাবো, এটার জন্য আমরা আরএস পেয়েছিলাম, আমরা যদি একটু আবার করি, আমরা পুরোটার জন্য এই যে এতটুকুর জন্য আরএস বের করেছিলাম কত নাম্বারে, গ নাম্বারে বের করেছিলাম 4.4 ওহম। আমরা যদি 250-এর সাথে আগে যে 4.4 ওহম পেয়েছিলাম সেটা যদি যোগ করে দেই, আমরা পাচ্ছি 254.4 ওহম, এটা পাই। তো এখন দেখেন পুরো বর্তনী তুল্যরোধ চেঞ্জ হয়ে গেছে, তাহলে পুরো বর্তনীর প্রবাহটাও চেঞ্জ হয়ে যাবে, তাই না? পুরো বর্তনী কি চেঞ্জ হয়ে যাবে, প্রবাহ চেঞ্জ হয়ে যাবে। প্রবাহ কি ভি বাই আর, ভি কত ছিল, ভি ছিল তো 105 ভোল্ট, পুরো বর্তনী 105 ভোল্ট, হ্যাঁ, আর আর ছিল কত, এই আর পেয়েছি আমরা 254.4 ওহম। তাহলে এখন দেখেন তো এখান থেকে পাচ্ছি কত, 105 ভাগ 25.4 এটা পাচ্ছি। এখন এখান থেকে পাচ্ছি 0.4127 এম্পিয়ার, এটা পাচ্ছি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি ফাইনালি, যে নতুন যে প্রবাহটা রয়েছে এইখান থেকে, এই যে এই বর্তনীর এইখান থেকে এই বিদ্যুতের ভিতরে কতটুকু প্রবাহ হবে, 0.4127 এম্পিয়ার। এখন দেখেন তো, এখন আমাকে দেখাতে বলছে যে এ ও বি বিন্দুর মধ্যে 40 ওয়াট অথবা 100 ভোল্টের একটি বাল্ব স্থাপন করলে পূর্ণ আলো দিবে কিনা। আমাকে এখন দেখাতে হবে এখানে যে 40 ওয়াট হয়েছিল, যদি এখানেও আমরা 40 ওয়াট পাই তাহলে পূর্ণ আলো দিবে, বেশি পেলেও পূর্ণ আলো দিবে। তো আমার এখন দেখান লাগবে যেখান থেকে পি এর একটা মান বের করতে হবে, কি বের করতে হবে, পি এর একটা মান বের করব। দেখেন আমি জানি আই, আমি জানি আর, আমি জানি আই, আমি জানি আর, তাহলে পি এর মান কেমনে বের করবো, এখান থেকে নতুন একটা পি ইকুয়াল আই স্কোয়ার আর। ওকে, আই এর মান বের করেছি 0.4127, আর এর মান বের করেছি 254.4, যদি গুণ করে দেই, হ্যাঁ, এটা আই স্কোয়ার আর, এই আই স্কোয়ার এটার উপরে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার গুণ 254.4, আমরা এখান থেকে পাচ্ছি 43.33 ওয়াট। তাহলে দেখেন আগে ছিল 40 ওয়াট, এখন আমরা নতুন করে পি এর মান পেয়েছি 43.33 ওয়াট। তাহলে দেখেন তো আগের থেকে এখন ওয়াটটা বেশি না, তাহলে আগের থেকে এখন কি করবে, এরা একটি বাল্ব স্থাপন করলে পূর্ণ আলো দিবে, অর্থাৎ পূর্ণ আলো দিবে, যেহেতু বেশি হয়েছে পূর্ণ আলো দিবে। আশা করি ক্লিয়ার। তো খুব সুন্দর একটা অঙ্ক ছিল, আশা করি পারবেন আপনারা। এর পরবর্তী অঙ্কটা আমরা দেখব। এখন আমরা যে বোর্ডটা করবো সেটা হচ্ছে গিয়ে কুমিল্লা বোর্ড 22। দেখো খুব সুন্দর একটা অঙ্ক, বলছে ডিসি বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে। তো ডিসি বাহু কোথায়, এই যে ডিসি বাহু তার মানে এস বাহু। এখন বলে দিচ্ছে সাম্যাবস্থার কথা, যদি কখনো সাম্যাবস্থা বলে তুমি চোখ বুঝে চিন্তা করবা, গ নাম্বারটা আমরা সমাধান করতেছি, পি বাই কিউ, এই দেখো এটা পি এটা কিউ, তাহলে পি বাই কিউ ইকুয়াল আর বাই এস, আর বাই এস, সহজ কথা, পি বাই কিউ ইকুয়াল আর বাই এস, পি বাই কিউ ইকুয়াল আর বাই এস, অর্থাৎ এই প্রথম দুইটা বাহু অনুপাত, শেষের দুইটা বাহুর অনুপাত, আর বাই এস, পি বাই কিউ আর বাই এস সাম্যাবস্থায় থাকার শর্ত। তাহলে দেখো তো পি কত আছে, পি আছে 8 ওহম, 8, কিউ আছে কত, কিউ আছে 24, বসাও। হ্যাঁ, এখন কথা হচ্ছে গিয়ে এখানে বলেছে দেখো ডিসি বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টির সাম্যাবস্থায় থাকবে। ডিসি যে বাহুর কথা বলবে সেই বাহুটাকে আমরা নতুন করে ধরে নিব। তাহলে আমরা বলেছিলাম যে এখানে এস দেওয়া আছে, কত দেওয়া আছে, 40 দেওয়া আছে, তাই না? তো আমরা যেহেতু বলছে ডিসি বাহুতে কত মানের রোধ যুক্ত করতে হবে, আমরা ধরে নিলাম সেটা হচ্ছে গিয়ে এস প্রাইম মানের রোধ যুক্ত করতে হবে, তাহলে সেটা সাম্যাবস্থায় চলে আসবে। এখন দেওয়া আছে 40, বাট আমরা নতুন করে যেহেতু বলে দিছে যে ডিসি বাহুর ক্ষেত্রেই ধরতে হবে, সেজন্য আমরা ডিসি বাহুটাকে নতুন করে ধরে নিলাম, যে মনে করে নিলাম যে আমাদের ডিসি বাহুতে এস প্রাইম, এখানে লিখে নিব ডিসি বাহুতে
এস প্রাইম মানের রোধ যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে। ব্রিজটি সাম্যাবস্থায় আসবে, এটা বুঝে নিবা। ব্রিজটি সাম্যাবস্থায় আসবে। তো ডিসি বাহুতে এস প্রাইম মানের রোধ যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে। তো এখন সেজন্য আমরা এস প্রাইম ধরে নিচ্ছি, যেহেতু ডিসি বাহুর কথাই বলে দিছি উল্লেখ করে। যদি বলতো ডিসি বাহুর কথা তখন আমরা বিসি বাহুকে ধরে নিতাম। তো এখন দেখো তাহলে আর কত জানি আমরা, এখানে জানি 32, তাহলে এস প্রাইম আমরা জানি না। হ্যাঁ, এখানে এস জানতাম বাট এস প্রাইম তো জানি না, কারণ এটা কি ধরে নিছি যে এটার সাথে আর কত যোগ করলে আমাদের এই ব্রিজটা সাম্যাবস্থায় চলে আসবে। এই জন্য আমরা বের করবো এখন 24 32 গুণ দাও, 24 গুণ 32/8 যদি আমরা ক্যালকুলেশন করি এখানে এস প্রাইম পাবো 4 8 32। তো 4 24 4 4 16, 1 4 2 8, 96। এস প্রাইম মান পাচ্ছি 96 ওহম। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের নতুন যে রোডটা চলে আসছে সেটা হচ্ছে গিয়ে 96 ওহম চলে আসছে, তাই না? আগে ছিল দেখো 40 ওহম, এখন সেটা কি বেড়ে গেছে না? তো আমরা বুঝলাম কত মানের রোধ যুক্ত করতে বৃষ্টির সাম্যাবস্থায় আসবে। তাহলে কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে? আগে আগে ছিল 40, এখন হয়েছে 96। তাহলে দেখো কতটুকু বেড়ে গেছে, 96 বিয়োগ 40, তাহলে 46 ওহম বেড়ে গেছে না? যদি কখনো দেখো এখানে আছে 40 বাট আমার এখানে বেড়ে গেছে, মানে রোধটা বেশি হয়ে গেছে, তাহলে যদি রোধ বেশি হয়ে যায় এখানের থেকে, রোধ যদি এখানে এস প্রাইম বেশি হয়ে যায়, তখন মনে রাখবা যে আমাদের কিসে যুক্ত করতে হবে? শ্রেণীতে যুক্ত করতে হবে। শ্রেণীতে যুক্ত করতে হবে, যুক্ত করতে হবে। কতটুকু যুক্ত করতে হবে? 46 ওহম যুক্ত করতে হবে। শ্রেণীতে যুক্ত করতে হবে কত ওহম? 46 ওহম যুক্ত করতে হবে। এখন যদি এরকম হইতো এখানে 40 ওহম হয়েছে, এখানে 96 হয়েছে, এই জন্য শ্রেণীতে, বাট এখানে 40, এখানে যদি 30 হইতো তাহলে কম হয়ে গেছে না? কম হলে মনে রাখবা সমান্তরালে যতটুকু লাগবে ততটুকু তুমি এখানে দিয়ে দিবা। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখন দেখো আমরা পরের অঙ্কটা করব, 4 নাম্বারটা করবো। দেখো 4 নাম্বার অঙ্কে বলেছে গ্যালভানোমিটার নিস্পন্দ অবস্থায়, এখানে মাঝখানে একটা গ্যালভানোমিটার দেওয়া আছে, এটা নাই, এটা থাকবে না এখন। নিস্পন্দ অবস্থায় এবিসি ও এডিসি প্রবাহ মাত্রা ও রোধের অনুপাত কত? এইখান থেকে এটা এ, এটা বি, এটা সি, এই এবিসি, এটা এ, এটা ডি, এটা সি, এবিসি আর এডিসি। বলেছে প্রবাহ মাত্রা রোধের অনুপাত কত? আগে বের করি রোধের অনুপাত কত, এটা বের করি। রোধের অনুপাত বলছে না? তাহলে এবিসির ভিতরে দেখো তো এ থেকে সি পর্যন্ত, এই অংশটুক থেকে এই অংশটুক পর্যন্ত এরা শ্রেণীতে আছে। ওকে, তাহলে এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এই দুটো রোধ কিসে আছে? শ্রেণীতে। তাহলে এবিসি এর রোধ ধরলাম R1, কত ধরলাম? ওইখানে 8, এখানে 24, তাহলে 24 যোগ 8 তাহলে কত হবে? 32 ওহম। এবার দেখো এডিসি, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, তাহলে এডিসি এর রোধ কত হবে? আর টু কত হবে দেখো তো? এখানে 32, এখানে 40, তাহলে 32 যোগ 40, তাহলে টোটাল কত হলো? 72 ওহম, তাই না? তাহলে এখন বলছো অনুপাত বের করতে। কি করতে? অনুপাত বের করতে। তুমি কি করবা? সুতরাং রোধের অনুপাত এবিসি ভাগ এডিসি, রোধ রোধ দেওয়া শেষ। এরপর কি করবা? বসাবা 32 উপরে, নিচে 72। ক্লিয়ার? তো এবার তুমি 2 দিয়ে কাটতে পারো, কাটাকাটি করে যত ছোট হবে এভাবে রাখতে পারো বা এইভাবে রেখে দিতে পারো, সমস্যা নাই। তো এরপর দেখো বলেছে নিস্পন্দ অবস্থায় এবিসি ও এডিসি এর প্রবাহ মাত্রা বের করতে বলছে। তাহলে এবিসি এর ভিতর থেকে কতটুকু প্রবাহ গিয়েছে, এডিসি এর ভিতর থেকে কতটুকু প্রবাহ গিয়েছে। তাহলে আমরা রোধের অনুপাতটা শেষ করে ফেললাম, তাই তো? তো এখন আমরা কোনটা করব? এখন আমরা হচ্ছে গিয়ে রোধটা বের করব। রোধ বের করা শেষ, এখন আমরা প্রবাহটা বের করব। চলো আমরা প্রবাহটা বের করি। এটা লক্ষ্য করো, এটা একটু প্যাচ লাগবে, বাট এটা যদি শিখতে পারো অনেক অঙ্ক তুমি পারবা। তো দেখো এখানে বলছে প্রবাহ মাত্রা বের করতে হবে, তুমি এই দুইটা জিনিস মনে রাখবা। যদি আমাদের ভোল্টেজ বের করতে বলে, কোনো কিছুর ভিতর থেকে ভোল্টেজ বের করতে বলবে, কোনো বিন্দুর মধ্য থেকে যদি ভোল্টেজ বের করতে বলে, ভি বের করতে বলে, ভি বের করতে বললে তুমি মনে রাখবা সমান্তরালে সমান্তরালে ভোল্টেজ ডিভাইড হয়, আর এটা মনে রাখবা আই মানে প্রবাহ বের করতে বললে শ্রেণীতে প্রবাহ ডিভাইড হয়।
ডিভাইড হয়। হ্যাঁ, তাহলে বি বের করতে বললে সমান্তরাল ভোল্টেজ ডিভাইড হয়, তার মানে বি বের করতে বললে আমরা সবসময় সমান্তরাল অংশটাকে নিয়ে কাজ করব, ভোল্টেজ যদি ভাগ হয়ে যায়। আর আই বের করতে বললে আমরা সবসময় শ্রেণীতে প্রবাহ ডিভাইড হয়, শ্রেণী অংশটুকু নিয়ে কাজ করব। যেমন আমরা যদি একটু করার ট্রাই করি, দেখো আমরা এখন একটু করি। আমাদের বলেছে এবিসি, তাই না? এবিসি, তো এবিসি আর এডিসির প্রবাহ মাত্রা বের করতে। এখন আমাদের পুরো বর্তনীটার তো আগে প্রবাহ জানতে হবে, তাই না? পুরো বর্তনীটার প্রবাহ জানতে হবে। পুরো বর্তনীর প্রবাহ জানতে হলে পুরো বর্তনীর তুল্যরোধ জানতে হবে। পুরো বর্তনী কি করতে হবে? তুল্যরোধ জানতে হবে। তাহলে দেখো পুরো বর্তনীর তুল্যরোধ কেমনে বের করবো? আমরা এইটা আর এইটা যোগ করলাম, এরা শ্রেণীতে ছিল, 8 আর 24 শ্রেণীতে আছে। তাহলে আমরা এখান থেকে পেয়েছিলাম এবিসি, এবিসি এর রোধ, এর আর পেয়েছিলাম কত? এবিসি এর আর কত রোধ কত পেয়েছিলাম? আমরা এখান থেকে যোগ করে 24 আর 8 32 পেয়েছিলাম, 32 ওহম পেয়েছিলাম। আর এখান থেকে পেয়েছিলাম এডিসি এর রোধ পেয়েছিলাম 32 আর 40, এডিসি এর রোধ পেয়েছিলাম 72 ওহম, তাই না? এখন দেখো এইটা শুধু শ্রেণীতে ছিল, এতটুকু শ্রেণী ছিল, বাট এই চারটা মিলে আবার কি হলো? এই দুটো মিলে আবার সমান্তরাল হয়ে গেছে। তাহলে কি হবে? তাহলে এই দুটো মিলে কি হয়ে গেছে? সমান্তরাল হয়ে গেছে, তাই না? তাহলে এখন কি হবে? আরপি, আরপি কি করব? 32, 32 ইনভার্স 1, ইনভার্স 1 দিয়ে করবা সবসময়। 72 ইনভার্স 1, পাওয়ার ইনভার্স 1 দিবা, তাই না? এই দুইটা সমান্তরাল আছে। এখন এই দুইটা শ্রেণীতে ছিল, এই দুইটা শ্রেণী ছিল, টোটালটা এখন কিসে আছে? সমান্তরালে আছে। তো এরপর কি করতে হবে? ক্যালকুলেশন করবা। 32 ইনভার্স 1 যোগ 72 ইনভার্স 1 ইনভার্স 1, তাহলে এখান থেকে পাচ্ছি 22.15 ওহম। তাহলে পুরো বর্তনীটার জন্য এখন আমরা তুল্যরোধ পাচ্ছি 22.15 ওহম, তাই না? তো এখন এটা পেলাম। এখন পুরো বর্তনীর জন্য যদি এটা পাই, তাহলে আমরা এখন কি করব বলতো? আমি পুরো বর্তনীটা তুল্যরোধ প্রবাহ বের করতে পারবো। আই ইকুয়াল কি হবে তাহলে? ভি বাই আর। ভি কত? টোটাল বর্তনীর ভোল্টেজ 12 ভোল্ট। আর কত পাইছি? 22.15। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে 12 ভাগ 22.15 আমরা পাবো 0.54 এম্পিয়ার। তার পুরো বর্তনীর প্রবাহ কত? 0.54 এম্পিয়ার। এখন দেখো পুরো বর্তনীর প্রবাহ 0.54 এম্পিয়ার, ঠিক আছে। এখান থেকে যখন আমার পুরো বর্তনীর প্রবাহটা এখানে আসবে, হ্যাঁ, সমান্তরালে ঠিক হবে। বাট যখন আমরা বলেছিলাম যে প্রবাহ যখন শ্রেণীতে চলাচল শুরু করবে, তখন শ্রেণীতে কিন্তু পার্থক্য হওয়া শুরু করে, ডিভাইড হওয়া শুরু করে। তখন বলেছে যে যখন এই শ্রেণীটায় আসবে, তখন এই শ্রেণীতে কতটুকু প্রবাহ হবে? যখন এবিসিতে আসবে এই 0.54টা, আমরা যদি শ্রেণীতে চলে যাই তখন ওখানে ডিভাইড হয় প্রবাহ, এবং এই প্রবাহটা যদি আবার এদিকে আসে তখন হচ্ছে গিয়ে প্রবাহটা ডিভাইড হয়। এখন কতটুকু পরিমাণে ডিভাইড হয় সেটা আমাদেরকে বের করতে বলছে। তার আগে এই সমান্তরাল অংশটুকুর আমার ভোল্টেজ পার্থক্য জানা লাগবে, বিভব পার্থক্য জানা লাগবে। কি করতে হবে? এতটুকু অংশ সমান্তরাল আছে না? আমরা বলেছিলাম সমান্তরালে থাকলে ভোল্টেজ কি হয়? ডিভাইড হয়। ভোল্টেজ ডিভাইড হয়, ভোল্টেজ কি হয়? ডিভাইড হয়। তাহলে এই জন্য এই সমান্তরাল অংশের ভিতরে কতটুকু ভোল্টেজ আছে সেটা আমাদেরকে আগে বের করতে হবে। দেখো এখানে আছে 12 ভোল্টেজ, তার মানে এই ভিতর থেকে সমান্তরালে কতটুকু ভোল্টেজ গিয়েছে? 12 ভোল্টেজ গিয়েছে। এটা আমাদের মাথায় ঢুকাই নিতে হবে। বা এটাকে প্রমাণ করা যায়। কেমনে প্রমাণ করা যায়? আমি যদি ভোল্টেজ বের করতে যাই, ভি বের করতে যাই, কোথায় বের করব? এই সমান্তরাল অংশে বের করব, এতটুকু অংশে বের করব। তাহলে এই জন্য আমরা দিলাম ভিপি। সমান্তরাল অংশে কি বের করব? ভোল্টেজ পার্থক্য বের করব। এই জন্য আমরা কি দিলাম? ভিপি দিলাম। তো ভিপি ইকুয়াল আই আরপি, যেহেতু সমান্তরাল অংশে বের করব। তাহলে দেখো আই আমরা পেয়েছি 0.54 টোটালটা, এবং আরপি কত পেয়েছি? এই টোটালটার আরপি কত? আরপি কত পেয়েছিলাম? 22.15। আমি যদি এটা গুণ করি, 22.15 আমরা পাচ্ছি 12। দেখো 12 পাচ্ছি, তার মানে এইখান থেকে যখন আমরা ভোল্টেজটা প্রবেশ করবে, কতটুকু ভোল্টেজ নিয়ে প্রবেশ করবে সমান্তরালে? 12 ভোল্ট। 12 ভোল্ট সমান্তরালে হিসাব করে ফেলছি। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এই 12 ভোল্ট নিয়ে প্রবেশ করলে এখন আমরা এই অংশটুকুর ভিতরে কতটুকু প্রবাহ হয়েছে 0.54 এম্পিয়ারের ভিতর থেকে এই এবিসি অংশে কতটুকু প্রবাহ হয়েছে, এই এডিসি অংশে কতটুকু প্রবাহ হয়েছে সেটা বের করব। তাহলে আমরা কি করব? আই এবিসি বের করব, আই এবিসি। ওকে, আই এবিসি, আই ইকুয়াল ভি ভি বাই আর। আই ইকুয়াল কি হবে? ভি বাই আর। তো এখন কি করতে হবে? ভি, ভি কত? ভি মানে এর ভিতরে যতটুকু ভোল্টেজ আছে, তাহলে কতটুকু ভোল্টেজ পাইছি? 12 ভোল্টেজ পাইছি। ওকে, আর কি? আর মানে এই যে আমরা যতটুকু ভিতর থেকে প্রবাহ বের করতে চাচ্ছি, তার মানে আর এবিসি, আর এবিসি। তাহলে আর এবিসি কত হবে? 24 আর 8 32, 32। আবার দেখেন আই এডিসি, আই আই এডিসি একই কথা, ভি বাই
আর, হ্যাঁ আর এডিসি। বি কত? বি পেয়েছি 12 ভোল্ট, বসান 12 ভোল্ট। আর এডিসি আর কত? হ্যাঁ আর এডিসি, এই এডিসির ভিতরে আর কত? এই যে এখানে হচ্ছে গিয়ে 32 আর এখানে হচ্ছে গিয়ে 40, তাহলে 72। তাহলে দেখেন কত হয়, 12 ভাগ 32, এখানে পাচ্ছি 0.75, 0.375, আর এখানে পাবো 12 ভাগ 72, এখানে পাবো 0.16। তাহলে আমরা যেটা পাচ্ছি, আপনি কি করবেন, এরপরে এখানে আসি, এরপরে এখানে করব, এখানে কি করব, আই এবিসি ভাগ অনুপাত করতে হবে আই এডিসি করা শেষ হলে এবার এই 0.375, 0.375 বসান, এবার 0.16 নিয়ে আসেন, 0.16 ভাগ করেন, হ্যাঁ বা এইভাবে রেখে দিলে এটা অনুপাত হয়ে গেছে। তো ক্লিয়ার আশা করি। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে চলতরিতের আমাদের বেশ কিছু অঙ্ক। চলতরিতের এই কয়টা অঙ্ক যদি তুমি পারো, ইনশাল্লাহ হচ্ছে গিয়ে পরীক্ষার হলে এই জিনিসগুলো যদি ধরতে পারো, ইনশাল্লাহ কমন পড়বে। যদি সমস্যা হয় ভাইদেরকে জানাবা। ঢাকা বোর্ড 2022-এর তো এই প্রশ্ন যদি সলভ করি, দেখবা যে আমাদের একটা বর্তনী রয়েছে, এই বর্তনীর মধ্যে আমাদের এই তিনটা রোধ সমান্তরালে রয়েছে, এখানে একটা রোধ রয়েছে যেটা শ্রেণীতে রয়েছে, এবং আর এখানে বলে দিচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, এবং এখানে বলে দিচ্ছে 10 ভোল্ট, অর্থাৎ বর্তনীর যে বিভব রয়েছে সেটা হচ্ছে 10 ভোল্ট, আর এখানে একটা অ্যামিটার যুক্ত আছে যেটা হচ্ছে গিয়ে আই হচ্ছে গিয়ে প্রবাহ হচ্ছে গিয়ে 5 অ্যাম্পিয়ার। তো বুঝে নিলাম যা যা দেওয়া আছে। এখন আগে প্রশ্ন বুঝি, বলেছে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য কত। এই বিভব পার্থক্য যদি বের করতে বলে আমাদের মাথায় নিতে হবে বিভব পার্থক্যের সূত্র কি। বিভব পার্থক্যের সূত্র হচ্ছে গিয়ে, দেখো গ নাম্বারটা আমরা যদি করি বি ইকুয়াল আই আর, বি ইকুয়াল কত আই আর, বিভব পার্থক্যের সূত্র হচ্ছে গিয়ে বি ইকুয়াল আই আর। আমরা ক্যালকুলেটর কোথায় রাখলাম, আচ্ছা, তো বি ইকুয়াল আই আর। এখন দেখো আমাদের যখন এই বিন্দুর বিভব পার্থক্য বের করতে বলবে তখন মাথায় রাখবা যদি কোনো কিছু সমান্তরালে যুক্ত থাকে তার ভিতর দিয়ে বিভব পার্থক্য ডিভাইডেড হয়েছে, বিভব পার্থক্য কি হয়, ডিভাইডেড হয়ে যায়, বিভব ডিভাইডেড হয়ে যায়। তো এখন দেখো এইখানে আমাদের বিভব পার্থক্য বের করতে বলছে না, যদি বিভব পার্থক্য বের করতে হয় তাহলে আমাদের আই লাগবে, কি লাগবে, আই লাগবে, মানে পুরো বর্তনীর ভিতর থেকে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেই আইটা লাগবে। আর এই আরটা মানে কি, আমার বিভব পার্থক্য বের করতে বলছে এ আর বি বিন্দুর ভিতরে, তাহলে এ আর বি বিন্দুর ভিতরে যতটুকু আর আছে ওই তুল্য রোধ আছে ততটুকু আমার রোধ লাগবে, তাহলে আমার লাগবে কি আর পি, মাথায় রাখবা একবার সবসময় রাখবা। তো আমার যখন বিভব পার্থক্য বের করতে বলবে, কিসের বের করতে বলছে, এ বি এর মধ্যে বিভব পার্থক্য বের করতে গেছে, তাহলে যতটুকুর মধ্যে পড়বে ততটুকুর যে সমান্তরালে যা যুক্ত থাকবে তার আর পি লাগবে, আর আইটা মানে পুরো বর্তনীর তুল্য রোধ লাগবে, এটা মাথায় ঢুকে নাও। তাহলে পুরো বর্তনীর আমার কি লাগবে, প্রবাহ লাগবে, আর হচ্ছে কি আর পিটা কি যতটুকু সমান্তরালে যুক্ত আছে ততটুকু আমার আর লাগবে। আই মানে কি পুরো বর্তনীর প্রবাহ, পুরো বর্তনীর প্রবাহ যদি আমাকে বের করতে হয়, পুরো বর্তনীর প্রবাহ যদি বের করতে হয় তো আমার কি করতে হবে, আই ইকুয়াল আমার কি কি জানা আছে, ভোল্ট জানা আছে, তাহলে ভি বাই আর। এই আর মানে কি, যখন দেখবা আমার পুরো বর্তনীর প্রবাহ বের করতে হচ্ছে, পুরো বর্তনীর প্রবাহ যদি বের করতে হয় আমার এস বের করা লাগবে না, পুরো বর্তনীর সাথে পুরো বর্তনীর তুল্য রোধ তাহলে লাগবে। তাহলে আমার কি করতে হবে, আই ইকুয়াল ভি বাই আর, ভি কত জানি 10 জানি, বাট এই আর এস মানে কি পুরো বর্তনীর তুল্য রোধ, আর এস আমরা জানি না। এই আর এসটা আমাদের তাহলে কি করতে হবে, এক পাশে আমরা সুন্দর করে বের করে নিব, আর এসটা আমরা সুন্দর করে বের করে নিব। দেখো এতটুকু সমান্তরালে আছে, তাহলে আর পি আমরা এখানে জানি, আর পি জানি, আর পি কি আছে, আর পিটা সহজে বের করার টেকনিক। দেখো এইটা তিনটা আছে না, তিনটা, তো তিনটা যদি থাকে এরকম 1 - 1 প্লাস 2 উপরে পাওয়ার -1 প্লাস 1 - 1 এরকম দিবা, দেওয়ার পরে এটার উপরে ব্র্যাকেট দিয়ে -1 দিবা, শর্টকাট। তো তুমি কি করবা, আমরা কি করব, আরপি বের করব, যে কোনো সমান্তরাল আছে প্রথমটা 1, 1 এর উপরে 1, 2, 2 এর উপর -1, 1 এর উপর আবার -1, তার উপর -1, যে কোনো থাকবে সমান্তরাল তুমি এরকম চাইলে বের করতে পারো। তো আরপিটা আমরা এখান থেকে বের করে নিতে পারি, এখান থেকে হচ্ছে 1 প্লাস 0.5 1 -1, আমরা এখান থেকে পাচ্ছি 0.4, আমরা এখান থেকে আরপি কত পাবো, 0.4 পাচ্ছি। তাহলে সমান্তরালে এতটুকুর জন্য আমরা যে আরপিটা পাচ্ছি এটা হচ্ছে গিয়ে 0.4, আমরা এখান থেকে পাচ্ছি 0.4। এখন আমরা কি করবো, আরএস বের করবো, এখান থেকে কি করবো, আরএস বের করবো। আরএস বের করতে কি করতে হবে, যেগুলো শ্রেণীতে আছে সবগুলো নিতে হবে, তাহলে এইটা শ্রেণীতে চলে আসছে 0.4। এবার কি করতে হবে, এখানে 2 ওহম আছে, যোগ দাও 2 ওহম প্লাস এখানে দেখো অভ্যন্তরীণ অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ আছে একটা, সেটাকে নিয়ে আসবা 0.5। এখন কি করবা, যোগ করবা, তো যোগ করলে আমরা এখান থেকে টোটাল তুল্য রোধ পাবো 2.9 ওহম। দেখো তো এই আরএস এর জায়গায় এখন আমরা 2.9 বসাই দিতে পারি না, বসাই দিতে পারি। তাহলে এখন আমরা ফাইনালি যে ক্যালকুলেশন করে এখান থেকে পাবো মোট হচ্ছে গিয়ে প্রবাহ যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে 2.9 ভাগ
আমরা এখান থেকে পাচ্ছি 3.44, কি পাচ্ছি? প্রবাহ পাচ্ছি, তাই না? এম্পিয়ার পাচ্ছি। তাহলে পুরো বর্তনীর প্রবাহ কত? 3.44 এম্পিয়ার। তাহলে এখন দেখো তো এখানে আমার লাগবে কি আই এর মান 3.44 বসাও। এখন আরপিও তুমি জানো, এতটুকুর ভিতরে আরপি কত বের করছি না? 0.4। এখানে বসাও 0.4। ফাইনালি ক্যালকুলেশন করো, 0.4 গুণ দিলে হবে 1.37 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 1.37 ভোল্ট পাচ্ছি, তাই না? আচ্ছা, তো পরবর্তী গরমটা যদি আমরা ট্রাই করি। আচ্ছা দেখো, এরপরে বর্তনী যেটা আছে, বর্তনী 2 ওহম রোধটি অপসারণ করলে অ্যামিটারে কি পরিবর্তন প্রবাহ মাত্রা পরিমাপ করা যাবে? তো বলছে বর্তনী 2 এম্পিয়ার রোধ, ধরো এখানে বলছে অপসারণ করতে, আমরা বুঝলাম বর্তনী 2 এম্পিয়ার রোধ বলতে বুঝলাম এটা বাহিরে আছে, এটাকে আমরা অপসারণ করে ফেলবো। যদি অপসারণ করে ফেলি অ্যামিটারে কি পরিবর্তনে প্রবাহ মাত্রা পরিমাপ করা যাবে? তাহলে তুমি বুঝো, যদি আমি 2 ওহম নিয়ে যাই তাহলে বর্তনীর ভিতরে নতুন একটা ইন্ডিকেট হবে না? ধরো এই বর্তনীর ভিতরে নতুন একটা প্রবাহ দেখা দিবে। তো আমরা যদি দেখি ই বাই আর, আমি যদি 2 ওহম নিয়ে যাই তাহলে বর্তনীর ভিতরে নতুন একটা প্রবাহ তৈরি হবে, তাই না? তাহলে দেখো তো আমরা নতুন একটা প্রবাহ কি রকম পাবো? আমরা নতুন প্রবাহটা পাবো ই কত পাবো? এখান থেকে 10 ভোল্ট। আর আর মানে কি? টোটাল বর্তনীর আমরা পেয়েছিলাম তুল্যরোধ পেয়েছিলাম কত? 2.9। বাট যখন এই 2 চলে যাবে তখন চিন্তা করো তো, আমরা এতটুকুর জন্য পেয়েছিলাম, আমরা পুরো বর্তনীর তুল্যরোধ এখন বের করবো। আবার এই 2 চলে গেলে এতটুকুর জন্য পেয়েছিলাম 0.4 যোগ এই 2 চলে গেলে শুধু পড়ে থাকবে 0.5, তাহলে এখানে হবে 0.5। টোটালি আমরা পাবো 0.9। আমরা দেখো এখানে পাচ্ছি কি 0.9 ওহম। যদি ভাগ দিই আমরা এখান থেকে পাবো 10 ভাগ 0.9, তাহলে এখান থেকে পাচ্ছি 11.11 ওহম, মানে এম্পিয়ার। তোমরা দেখো যদি এই 2 ওহম নিয়ে যাই তখন আমরা টোটাল বর্তনী থেকে প্রবাহটা পাচ্ছি I = 11.11 এম্পিয়ার। এখন একটু লক্ষ্য করো তো, এখানে একটু লক্ষ্য করো তো, এখন আমরা কত এম্পিয়ার পাচ্ছি? 11.11 এম্পিয়ার। বাট এখানে দেখো আমার এমিটারে যেটা ছিল বলছিল 2 ওহম রোধটি অপসারণ করলে এমিটারে কি পরিবর্তনের প্রবাহ মাত্রা পরিমাপ করা যাবে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি বর্তমানে বর্তনীতে প্রবাহ রয়েছে 11.11 এম্পিয়ার, বাট এমিটারে রয়েছে 5 এম্পিয়ার। তাহলে দেখো এর থেকে এখানে এমিটারে কম রয়েছে। যদি কম থাকে তো আমার কি করতে হবে? এই যে 5 এম্পিয়ারের ভিতর থেকে এই 11.11 এম্পিয়ারটাকে প্রবাহ করতে হবে। যদি প্রবাহ করতে হয় দেখো এটা বেশি, তাহলে এখানে কম আছে। যদি কম থাকে তাহলে এই বেশিটাকে এর ভিতর থেকে নিতে হবে। হলে আমার শান্ট যুক্ত করতে হবে। কি করতে হবে? শান্ট যুক্ত করতে হবে। তাহলে কি করতে হবে? 11.11 এম্পিয়ারকে যদি অ্যামিটারের ভিতর থেকে অ্যামিটার এর মধ্য দিয়ে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে শান্ট যুক্ত করতে হবে। তাহলে কি করতে হবে? শান্ট যুক্ত করতে হবে। শান্ট যুক্ত করতে হবে, এটা আমরা বুঝে নিলাম। ওকে, তো এরপরে শান্ট যদি যুক্ত করতে হয় তাহলে মনে রাখবা যে এসি ফল শান্টের সূত্র কি? R/n-1। এই আর মানে কি? আর মানে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ কত ছিল? 0.5। বসাও 0.5। n কত ছিল? n জানি না। তাকে n বের করার নিয়ম হচ্ছে গিয়ে বড় প্রবাহ ভাগ আমরা যেটা ভিতর থেকে নিতে চাই 5, তাহলে 5 দিয়ে ভাগ দাও, যত হবে এখানে হবে 11.11 ভাগ হচ্ছে গিয়ে 5। তো আমরা এখান থেকে পাবো 2.2। ফাইনাল এখান থেকে অ্যান্সার আসবে 2.2 -1। আমরা এখানে ফাইনাল পাচ্ছি 0.5 1.22। এটা যদি ভাগ করি দেখো তো 0.5 ভাগ 1.22, এখান থেকে ফাইনালি মান আসতেছে 0.40। তাহলে আমরা যদি 0.40 এম্পিয়ারের একটা শান্ট যুক্ত করি তাহলে এই অ্যামিটারের ভিতর থেকে এই প্রবাহটা পরিমাপ করা যাবে। আশা করি ঢাকা বোর্ড 2022 সালের অঙ্কটা আমরা ক্লিয়ার। ওকে, এর পরবর্তী বোর্ড আমরা দেখো চলে আসি।